নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পৌঁছালো গ্রামে, পরিবারের পাশে কাজল শেখ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও ফোন কাতিপাড়ার সৌম্যজিৎ দত্তকে। বোলপুরে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। পাচারের আগেই অবৈধ বালি ও কয়লা উদ্ধার সিউড়িতে। মা বেরেরা মন্দিরে প্রতিমা করার কাজ চলছে জোর কদমে। এসএসসি পরীক্ষার আগেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পরিদর্শন সিউড়িতে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামে পরিযায়ী শ্রমিক খাদু মহলই, বয়স ৪৫ বছর, মৃতদেহ পৌঁছালো গ্রামে। মৃতদেহ পৌঁছাতে গ্রামের লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন। পেটের টানে কাজ করতে গিয়ে নিথর দেহ বাড়ি ফিরল গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানা যায়, মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলো। মৃতদেহ পরিবারের পাশে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। মৃত খানু মহলির পরিবারের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ পরিবারের হাতে সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। আগামী দিনে পরিবারের পাশে সব রকমের সহযোগিতা করবেন বলে জানান। এদিন তিনি আরো জানান, তোমাদের পড়াশোনা চালানোর জন্য কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আমাদের সভাপতি রয়েছে, এখানে রয়েছে, ওদের হাত দিয়ে বলবে আমি এমএলএ আছি, আমরা দেখে দেবো। কোনো সমস্যা হবে না, আমি এমএলএ দেখে দেবো। তারপর তাছাড়া রাজ্য সরকারের সব রকম দিচ্ছে সুবিধা, সেগুলো তোমার করবে। তাছাড়া বাড়তে দেওয়া করে আমাদের বলবে, আমরা দেখে দেবো। অন্যদিকে মৃতের সঙ্গে কাজ করা অপর এক শ্রমিক বলেন, কিভাবে জানতে পারলে? ও কদিনই বলছে তোমার শরীর। কোথায় ছিলে তোমরা? মহারাষ্ট্রে। মানে শিয়ান থেকে কজন গিয়েছিলে মহারাষ্ট্রে কাজ করতে? দুইজন। তা তুমি আর খানু। আচ্ছা, কি কখন জানতে পারলে যে মারা গেছে? জানতে পারলাম তোমার, আমরা তো কাজে চলে গেছিলাম। কাজে থেকে এসে দেখি ও হঠাৎ স্ট্রোক হয়েছে। আচ্ছা, যে তখন কি হসপিটালে দিয়েছিলে না? হসপিটালে হসপিটালে না দিলে আনাও যাবে না। ওখানে ডাক্তার দেখে? ওখানে ডাক্তার দেখালাম, বললো মারা গেছে। হ্যাঁ, ওর রিপোর্টও তো বললো যে স্ট্রোক। আচ্ছা, মারা গেছে। যে মহারাষ্ট্র থেকে নিয়ে এলে? মহারাষ্ট্র থেকে গাড়ি করে আবার দিয়ে এলাম। কিসের কাজ করতে? সেটাই রাজমিস্ত্রি। আর ও কিসের কাজ করতো? একই কাজ করতো। তোমার নাম? আমার নাম চন্দন লোহার। যে মারা গেছে তার নাম? খান্দু। বাড়ি আমার বাইরে। আর এর বাড়ি? শিয়ান। ঠিক। অপরদিকে মৃতের ছেলে জানান, কখন জানতে পারলে তুমি? পরশু দিনকে দুপুর বেলায়। আচ্ছা, ফোন করেছিল? হ্যাঁ, যে কি শরীর খারাপ? ফোন করেছিল, বলছিল যে হসপিটালে ভর্তি করেছে। বলছে যে হার্ট ব্লক হয়ে গেছিল, নিঃশ্বাস নিতে পারছিল না, স্ট্রোক হয়ে গেছিল, যে মারা গেছে। কে হয় তোমার? বাবা। তোমার নাম কি? আমার প্রকাশ মাহালি। পাশাপাশি মৃতের স্ত্রী বলেন, পারলেন? আমরা আবার ফোন করেছিলাম, তখন বলছে কাকা শরীর ভালো নয়। যে হসপিটালে দিয়েছিল? হ্যাঁ, ওখানে কি বলেছে? মারা গেছে বলছে। হ্যাঁ, কিছুই নেই। হ্যাঁ, দিয়ে আমাদের কয়টা বলে না, দাদাকে ফোন করেছিল, আজকে বলেছে, আর আমাদের ফোন করেনি। আপনার কয় ছেলে মেয়ে? একটা ছেলে, একটা মেয়ে। আপনার নাম? সর্বানী মোহাম্মদ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর।
বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বড় কালীতলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের 10ম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ দত্তকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন। সৌম্যজিৎ দত্তের ছবি আঁকার প্রতিভা দেখে পরিবার সূত্রে প্রকাশ, সৌম্যজিৎ দত্ত ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত মাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের একটি ছবি আঁকে এবং সেই ছবিটি সৌম্যজিৎ দত্ত নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে জনসভা করতে এসেছিলেন সেই সময় তার মামার হাত দিয়ে ছবিটি নরেন্দ্র মোদীর কাছে পৌঁছান। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের এত সুন্দর একটি ছবি পেয়ে ও 10ম শ্রেণীর একজন ছাত্রের এই প্রতিভা দেখে খুশি ও আপ্লুত হন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির দপ্তর থেকে বীরভূমের তাঁতিপাড়ার সৌম্যজিৎ দত্তের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। অবশেষে সৌম্যজিতের বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুভেচ্ছাপত্র পাঠানো হয় এবং সৌম্যজিতের এই প্রতিভাকে কুর্নিশ জানানো হয়। স্বভাবতই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শংসাপত্র পেয়ে সৌম্যজিৎ সহ তার পরিবারের সকলে যথেষ্ট খুশি ও গর্বিত ও আপ্লুত। এদিন সৌম্যজিৎ দত্ত জানান, নাম সৌম্যজিৎ দত্ত, আমার বাড়ি তাঁতিপাড়া বড় কালীতলা। আমি বর্তমানে 10ম শ্রেণীর ছাত্র। মাননীয় প্রধানমন্ত্রী মাকে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই। যে ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন। এই চিঠিটি পেয়ে আমি অত্যন্ত খুশি, আমার পরিবারের লোকজনেরাও খুশি এবং এই চিঠিটির মাধ্যমে আমি এটি এই সাফল্য পেয়ে আমার যে আশেপাশে যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করতে ইচ্ছা প্রবণ হবে এবং নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করবে। আমি অনেক খুশি, আমি ভাবিনি যে এরকম একটা সাফল্য আমি পাবো, যে দেশের প্রধানমন্ত্রী আমাকে নিজের থেকে একটা চিঠি দেবেন। তা আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ওই ছবিটি পাঠানোর পর ওনার মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল ঠিকানাটি জানার জন্য এবং সেটি আমাকে অনেক আনন্দিত করে। আমি ওইটাতেও খুশি অনেক। সৌম্যজিৎ দত্ত। অন্যদিকে সৌম্যজিতের মা বলেন, আমার ছেলে ছোট থেকেই আঁকাতে খুবই ভালো এবং ছোট থেকে ওর আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল, যার জন্য ওকে আঁকাতে ভর্তি করার পর ওর আঁকার ইমপ্রুভ হয় এবং আস্তে আস্তে ও আরও উন্নত হয়। এবং এই কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা গত হন, তখন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি আঁকা হয় ওনার মায়ের জন্য। তো সেই ছবিটি আমার দাদা বর্ধমানের যখন সভা হয়, দুর্গাপুরে যখন শোভা হয়, সেই শোভাতে আমার দাদা ওই ছবিটি নিয়ে যান এবং নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে দেয়। সেই ছবিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে পেয়ে খুবই খুশি হন এবং ওনার দপ্তর থেকে একটি ফোন করে, যে ফোন থেকে ওনারা আমাদের পুরো অ্যাড্রেস জানতে চান। তো সেই অ্যাড্রেসের মাধ্যমে আমরা সমস্ত কিছু যখন ডিটেলস দেওয়া হয়, এই দেওয়ার পরে গতকালকে একটা চিঠি ওনার দপ্তর থেকে সরাসরি দিল্লি থেকে ওই চিঠিটি আসে এবং সেই চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমি চাইছি আমার ছেলে আরও উন্নতি হোক, আরও জীবনে বড় হয়ে উঠুক, এটাই আমার ইচ্ছা। আমি চাইছি আমার ছেলে যেন পড়াশোনাতেও এইভাবেই যেন এগিয়ে যায়। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই স্বপ্ন যেন ও পূরণ করে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর থানার বিবেকানন্দ পল্লীর ক্যানেলপাড় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ। মৃত যুবকের নাম রোহিত সাউ। কী কারণে মৃত্যু, তদন্তের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ দিয়ে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। বোলপুর পৌরসভার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রোহিত সাউ, বয়স 23 বছর। স্থানীয় সূত্রে জানা যায় এক মহিলার সাথে সম্পর্ক ছিল। এদিন সকালে পাড়াতেই পুকুর পাড়ের একটি বসার মাচাতে রোহিত সাউয়ের হাঁটু গেড়ে অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। এরপরই এলাকায় চূড়ান্ত চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। পরিবার ও স্থানীয়রা দাবি করেন যে মহিলার সাথে সম্পর্ক ছিল, সেই মহিলাই তাকে মেরেছে। স্বাভাবিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ তুলতে বাধা পায়। পরে পুলিশ সঠিক তদন্তের আশ্বাস দিলে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রের খবর, রোহিত সাউ স্থানীয় একজন মহিলার সাথে সম্পর্ক ছিল। সেই মহিলার আগে দুটো বিয়েও হয়েছিল। অভিযোগ, ওই মহিলার ষড়যন্ত্র করে রোহিতকে মেরে ফেলেছে। এরপরই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পুরো ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। এদিন মৃতের দাদা রোহিত সিং জানান, আমরা ঠিক কিছু জানি না, উঠে এসে ফোন আছে এরকম ব্যাপার, আমাদের ভাই গলা দই নিয়ে নিয়েছে। তো ভাই গলায় দই নেই, আমরা জানি ও গলায় দই নিলে ভালো ছেলে নয়, ও একাই 5টা ছেলেকে হুম পাড়ানো ছেলে বটে। সেই ছেলেকে ওরা মেয়ে কি নয় ওদের, যাই হোক মেয়েটা নিজেদের মধ্যে ওদের মধ্যে না, আমাদের ছেলে ফাঁসি নেওয়া ছেলে নয়। তা হয় খুন মার্ডার কেস এটা,
এটা সম্পূর্ণ মার্ডার কেস। কেন? আমাদের ছেলে গোটা গায়ে দাগ, পেটে চাকুর কাটার দাগ, বডিতে সিঁদুর লেগে কোথা থেকে আসবে আমাদের ছেলের গায়ে? কোথায় থেকে আসবে? মেয়ে ছেলে যদি টাচ না করবে, মেয়ে ছেলে যদি না ধরা করবে, আর ওকে কোনো টোয়ালে খাইয়ে ওকে অবুজ করে তারপরে এই জিনিসটা করা হয়েছে ওকে। ওর হাতে সোনার আংটি ছিল, গলায় সোনার চেন ছিল, কানে সোনার কানে ছিল, সব খুলে নিয়ে নিয়েছে। কিচ্ছু নাই ভাই গায়ে, কিচ্ছু নাই, সব খুলে নিয়ে নিয়েছে। আমরা এখন ফাঁসি চাই, বিচার চাই, ওই মেয়েটাকে ফাঁসি চাই, আমরা ওকে ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। ওটাই আমাদের অনুরোধ, আর কিচ্ছু না। আমার নাম রোহিত সিং। অন্যদিকে মৃতের দিদি বলেন, আমার ভাই বাড়িতেই ছিল, ওদের বাড়িতে পারিবারিক কি ঝামেলা হচ্ছে আমি জানি না। আমার ভাই ওদের বাড়ি যায় আসে, ওদের সঙ্গে সম্পর্ক ভালো। ওই যে পুতুল দাস, দোয়েল দাস, ওর দিদি আছে, কি নাম রে দিদির? পায়েল দাস। ওদের ছেলেটাকেও নিয়ে আসে, ওর মেয়েকে দোয়েলকে ভালোবাসতো আমার ভাই আগে। তারপরে ওর মেয়ে, আমরা অবজেকশন, ওর মেয়ে মায়েরও অবজেকশন, ওর মেয়ের বিয়ে হলো কিংসুক দালালের সঙ্গে। তারপর সম্পর্কটা ভালোই ছিল। তারপরেও আমার ভাইয়ের সঙ্গে ওরা জামাইও কথা বলতো, সবাই ওর ঘরে যাওয়া আসা। আমার ভাই নাকি ওকে টাকা দিয়েছে, এবার নিজে দিয়েছে না কাউকে দিয়ে দেওয়া করেছে, যাই হোক আমি এটা জানি না। ওরা আমাকে, ওর ভাই আমাকে কিছুই বলে নাই। ওর মা একদিন, ওর দোয়েল আমাকে ফোন করে রাতে বলছে এই 3-4 দিন আগে যে তোমার ভাই দেখো আমার বাড়িতে এসে ঝামেলা করছে। তাই আমি বলছি ঝামেলা করছে, তা আমার ভাই তো তুমি কিছু করতে পারছো না? বলছে না। আমি বলছি বেশ ঠিক আছে, আমি ফোন করছি। আমার ফোন করলো আমার ভাইটাকে, যে আমার ভাই বলছে এলে ওর মায়ের সঙ্গে কথা বল। ওর মা বলছে দেখো খুদুকে কিছু বলো না। আমি প্রথম থেকে সব বলছি, সব শুনতে হবে। খুদু, তোর মা বললো খুদুর কোনো দোষ নাই, তুমি ওকে কিছু বলো না, খুদুকে কিছু বলবে না, আমার মেয়েরই দোষ। তাও খুদুকে আমি বললাম খুদু তোদের ঝামেলায় পড়িস না, ওরা নিজের ব্যাপার নিজেরা বুঝে লেগা দিয়ে বললাম। তারপর হয়ে গেল, তুই আর কিছু বলে না। আমি বললাম আমাকে বলছে জানিস আমার টাকা দিয়েছি এত, আমি ওকে গাছ, তুই টাকা দিলি কেন? তুই কোথায় টাকা পেলি? টাকা দিবার কি দেবো? লোকের কাছ থেকে নিয়ে দিয়েছি, এখন লোকে আমার কাছে চাইছে, ও বলছে টাকা দিব না। তা আমি কোথায় পাবো টাকাটা? হয়ে গেল। তারপরে আমি বললাম যাই বলছে বেশ ঠিক আছে, ঝামেলা করবো না। কাল পরশুদিন রাতে আমাকে দোয়েল ফোন করে, দেখো তোমার দিদি, তোমার ভাই আমার সবাইকে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে, আমার নামে টাকা পায় আমার সঙ্গে ঝামেলা করছে। আমি তারপর এটা দোয়েল বললো আমাকে রাতে, পরশুদিন রাতে ফোন করে। তা আমি আমার ভাইকে বললাম যে কি দরকার, এখন মেয়েটা যদি কিছু করে না তুই টাকা পাবি, তোর মাকে বল ঠিক দিয়ে দিবে। বলছে বেশ ঠিক আছে। বলছে আমাকে বলছে টাকা কবুলই করছে, টাকা নিয়েছি, একবার বলছে দিব, একবার বলছে দিব না। তো বলে এবার আমি কোথা থেকে টাকাটা দেবো? দিয়ে ভাই হয়ে গেল, এই সমস্ত শুনতে হবে তো ঘটনাটা। আমি কি রাতে ছিলাম ওর সঙ্গে? রাতে আমার ভাই আবার যথারীতি আর কোনো ঝামেলা হয় না, ফোনও হয় না। আমি আবার সকালে দোয়েলকে ফোন করে বলেছিলাম যে তোমাদের ঝামেলা হয়েছে, কিছু নিয়ে আমার জানার দরকার নাই, ওসব নিয়ে ঝামেলা করো না। হয়ে গেল সব। রাতে আমার ভাই যথারীতি জিম করে এসে ঘরে ছিল, সেক টেক খেয়ে আবার বাইরে গেল, যে জামা প্যান্টটা পরে আছে ওই জামা প্যান্ট পরে ও মাথাতে সব ছেলেগুলো নিয়ে আড্ডা মারে, ওখানেই থাকে। তারপর আবার রাতে 11:30-12টার মধ্যে ঘরে চলে এলো। আমার বর খুললো, ঘরেই থাকে, চারিদিকে গেট ফেট লাগায়। আমার দেওর আছে 3টের সময়, তখনও ঘরে ছিল। তারপরেও কে নিয়ে ফোন করেছে না করেছে আমরা জানি না, কিছুই জানি না। আমি সকালে ফোন করছি আমার ভাইকে, আমার ছেলেটাকে ওই নিয়ে যায় প্রতিদিন স্কুল, ফোন তুলছে না। আমার বরের ফোন দিয়ে ফোন করছি, ফোন তুলছে না। আমি বলছি তাহলে ঠিক কোথাও গেছে মনে, ওই মেয়েটার সঙ্গে আবার কিছু ঝামেলা টামেলা করতে গেলে নাকি, আসুক আর ব্যবস্থা করবো। দিয়ে তারপর আমি স্কুল থেকে দিয়ে আসে, আমাদের পাড়ার ওই একজন আছে, ও এসে বলছে দেখো না দিদি এখানে খুদু বটে নাকি। আমার বর গিয়ে দেখে তো কানতে কানতে বেরোচ্ছে, বলছে খুদু গলায় দড়ি নিয়েছে। খুদু গলায় তাকে দেখছি তো এখানে মারে, তা গোটা পিছে মারে, তা পেট থেকে রক্ত পড়ছে। আর এই দড়ি নিলে তো গলা এমনি করে চাপা থাকবে, জাস্ট এরকম লেগে আছে, হাত পা সব সোজা হয়ে আছে, এরকমই আছে। আর 5 ফুট ছেলে এত লম্বা, আর ছোট্ট পাড়া একটা মাথা এরকম করে বসে, গলায় দড়ি এইরকম করে ঝুলানো আছে। আর বাচ্চার বাঁশটাও পচা বাঁশ, পচা বাঁশ। আর ওড়নাটা আমাদের ঘরের নয়, গায়ে সিঁদুরের দাগ, ওড়নাটাও আমাদের নয়। আমি চাই দোয়েলের বিচার। আমি মেয়েটার গায়ে হাত ছাড়ি না, কিছু না, পাড়া প্রতিবেশী সবাই সাক্ষী। আমি চাই এর ফাঁসি হোক, নাহলে আমাদের হাতে তুলে দেখ, নাহলে এর বিচার কিন্তু পুলিশের হাতে আর দিতে পারবো না। আমি পুলিশের হাতে ছেড়েছি এখন অব্দি, যদি পুলিশের না বিচার করে তা আমরা কিন্তু মেরে দেবো, থানার সামনে গিয়ে মারবো। আমি এখনো মেয়েটার গায়ে একটা হাত ছাড়ি নাই, আমি এখনো হাত ছাড়ি না। ভাই ও কাউকে মারতে পারে না, আমার ওকে কেউ মারতে পারে। আমার নাম ঈশা বিবি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। চালান ছাড়াই বালি পাচারের অভিযোগে জেলা প্রশাসন সক্রিয় হয়ে উঠতে বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টর এবং চালক আটকের খবর পাওয়া গেছে। সেরূপ মঙ্গলবার ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রাতভর বিশেষ নজরদারি চালাতেই জেলার বিভিন্ন স্থান থেকে বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টর এবং কয়লা বোঝাই মোটরসাইকেল পুলিশের হাতে ধরা পড়ে। জানা যায় মুর্শিদাবাদ বীরভূম সীমান্ত এলাকায় একটি অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার চালান ছাড়াই রায়পুর মোড় থেকে বালি উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে রওনা হবার পথে পুলিশের হাতে ধরা পড়ে। এরপর বাজিতপুর বালি মজুতকৃত জায়গা থেকে বালি উত্তোলনকারী আরেকটি ডাম্পার 14 নম্বর জাতীয় সড়ক পথে ধরা পড়ে।
এক্ষেত্রে গাড়িসহ চালককে স্থানীয় পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পরবর্তীকালে সকালের দিকে সিউড়ি সংলগ্ন শালবনী নগরী পাকা রাস্তার উপর কয়লা বোঝাই মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশ তাড়া করে এবং 5 কুইন্টাল করে কয়লা বোঝাই 2টি মোটরসাইকেল আটক করে। যদিও চালকরা পুলিশের তাড়া খেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়। শেষ পর্যায়ে সিউড়ির তসর কাটার কাছে পাকা রোডে সিউড়িগামী অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর সহ চালককে আটক করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে সিউড়ির তারাপুরে অবৈধ বালি মজুতকৃত জায়গা থেকেই ই-চালান ছাড়াই বালি সংগ্রহ করেছিলেন। কয়লা বোঝাই মোটরসাইকেল এবং বালি বোঝাই ট্রাক্টর সিউড়ি থানায় হস্তান্তর করেছেন। আটককৃত কয়লা বোঝাই মোটরসাইকেল, বালি ভর্তি ট্রাক্টর ও ডাম্পারগুলির স্থান অনুযায়ী স্থানীয় থানাকে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই যে গাড়ি চালাচ্ছে, গাড়ির নাম্বার এই W40J3783। আচ্ছা, এই গাড়িতে কি আছে? বালি, ওভারলোড বালি আছে, অনেকটা ওভারলোড আছে, প্রায় 80 টন মাল, 80-90 টন হবে, তা হবে 90 টন মাল হবে। তাই বালি কোথা থেকে কেটেছো? কি বলছেন? কোথা থেকে বালিটা নিয়েছো? ওই খড়িমাটি ড্যাম্পিং থেকে। ড্যাম্পিং থেকে? নদী থেকে তুললে একদম নাকি? না, ড্যাম্পিং, বড় ড্যাম্পিং আছে। আচ্ছা, তো এই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? বহরমপুর। বহরমপুর যাচ্ছ? তো গাড়ির চালান আছে? চালান আছে? চালান নেই, এমন নিয়ে যাচ্ছ? রোজ নিয়ে যাচ্ছ? না, রোজ বলে আমি এই নতুন এখানে ধরেছি। আজকে কোনো চালান নেই, কোনো গভর্নমেন্টকে কোনো রয়্যালটি দিচ্ছ না? কি মালিক এইভাবে বলছে যে করতে, তাই তো? না, কী করে বলবো, আমাকে চালান তো ওখানে আমাদের কাটছে না। ঠিক আছে। গাড়ি চালাচ্ছি, গাড়ির নম্বর কত? 819। আচ্ছা, এই গাড়িতে কি আছে? বালি আছে, ওভারলোড বালি আছে, তাই তো? বালি কোথা থেকে কেটেছো? বাড়ি মানে মোল্লাপতে বাড়ি পুজো একটু ঘাট থেকে কেটেছো? না, স্টকের মাল কেটেছো। তাই গাড়ি যে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? স্যার এই বড়বাজারে, হ্যাঁ, বড়বাজারে, মুর্শিদাবাদে বড়বাজার হাজিপুরে, হাজিপুরে নিয়ে যাচ্ছ, ওখানে নিজে স্টক করবে। তাই এই গাড়ি তুমি যে নিয়ে যাচ্ছ, গাড়ি কোনো চালান আছে? চালান আছে? চালান নেই, এইভাবে নিয়ে যাও রোজ, তাই তো? ঠিক। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজনগর থানার অন্তর্গত বেলেরা গ্রামে ভক্তিময় পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মা বেলেরা মন্দিরের দুর্গা পূজা উপলক্ষে মাতৃ প্রতিমা তৈরির কাজ। কাদামাটি ও খড় দিয়ে শিল্পীদের যত্নশীল হাতে ধীরে ধীরে রূপ পাচ্ছেন মহামায়া। প্রতিটি আঘাতের তুলি আর প্রতিটি বাঁশের বাঁধনে ফুটে উঠেছে ভক্তির প্রতিচ্ছবি। স্থানীয় গ্রামবাসীরাও প্রতিমা গড়ার এই শুভ কাজে শিল্পীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন। শতাব্দী প্রাচীন এই পূজা ঘিরে প্রতি বছরই বেলেরা গ্রামে জমে ওঠে উৎসবের আমেজ। এবছর সেই ঐতিহ্যকে ধরে রেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আগাম আনন্দ ও উচ্ছ্বাস। পুজোর দিনগুলিতে মন্দির প্রাঙ্গণে হাজারো মানুষের ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা। গ্রামের প্রবীণরা জানাচ্ছেন, মা বেলেরার আশীর্বাদেই আমাদের গ্রামে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। দুর্গোৎসব শুধু পুজো নয়, এ আমাদের গ্রামীণ সংস্কৃতি ও মিলন মেলার অন্যতম অঙ্গ। মা বেলেরা মন্দিরের দুর্গাপূজা তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এক ঐতিহ্য, এক আবেগ, এক গর্ব, যা বেলেরা গ্রামকে প্রতি বছর আলোকিত করে তোলে। এদিন মৃৎশিল্পী রাজেশ সূত্রধর জানান, প্রতিমা তৈরির কাজ কবে থেকে শুরু হয়েছে? আমাদের মোটামুটি ওই রথের দিন থেকে আরম্ভ হয়, স্টার্টিং হয়। মায়ের মন্দিরে কবে থেকে শুরু হয়েছে? মায়ের মন্দির আজ 3 দিন থেকে চলছে। কিভাবে তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা? তৈরি বলতে মায়ের যেভাবে কাঠামো তৈরি হয়, মেয়ার থেকে আরম্ভ করে এই অবধি। কোন মাটিতে তৈরি হচ্ছে মায়ের প্রতিমা? এটা এখানকারই মাটি হয়, এখানকারই মাটিতে, এবং নদীর মাটি থাকে। কত বছর থেকে আপনারা এখানে প্রতিমা তৈরি করে আসছেন? এর আনুমানিক আমার আপাতত জ্ঞানে নাই, কারণ বাবার আঙুল ধরে আমাদের আসা, আবার আমাদের আঙুল ধরে ছেলেগুলা আসবে। হ্যাঁ, পরম্পরায় চলে আসছে এভাবে। কোথায় বাড়ি আপনার? বাড়ি তাঁতিপাড়া। নাম রাজু সূত্রধর। অব্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা। আর এই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে বিদ্যালয় পরিদর্শন করতে এলেন ইস্টার্ন জোন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায়। এবার এসএসসি পরীক্ষা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই যাতে বিতর্কের ঝড় না ওঠে, সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই সিউড়ির 3টি বিদ্যালয় পরিদর্শন করতে এলেন আজ বুধবার 23 সেপ্টেম্বর অরিন্দম গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সিউড়ির 3টি বিদ্যালয় পরিদর্শন করলেন। সেগুলি হল করিদ্ধা যদুরাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশন এবং কালীগতি উচ্চ বিদ্যালয়।
এবারে প্রায় 28টি ভেন্যুতে পরীক্ষা হবে। শান্তিপূর্ণভাবে যাতে পরীক্ষা হয় সেই লক্ষ্যে এবার পরীক্ষা হবে। এদিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায় জানান, না, আমরা যেগুলো ধরুন আমাদের সেন্টার হচ্ছে তার ভিতর থেকে একটা মানে ভিজিট করে দেখতে চাইছি যে সব তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এইগুলো দেখার জন্য এসেছি। কেমন দেখলেন এখন পর্যন্ত? হ্যাঁ, ভালো, যেগুলো আমরা দেখেছি সেগুলো ঠিকই আছে। আজকে মোট কতগুলি পরিদর্শন করার কথা? এরপরেও বোধহয় 2-3টে হবে নাকি, মানে আমাদের ডিএম স্যারের মিটিং আছে 4টে, ঠিক আছে, আর হয়তো 2টো হবে। মূলত প্রিপারেশন কি কি থাকছে? কারণ বিভিন্ন সময় পরীক্ষা নিয়ে বা নানা প্রশ্ন উঠে যায়, বিশেষ করে বা প্রশ্নপত্র। দেখুন, যত মানে এবছর যতটা সিকিউর করা যায় ততটাই করা হবে। যখন এই ফিক্সিং এর ব্যাপারটা থাকছে, মেটাল ডিটেক্টরের ব্যবহার কি হতে পারে? সেগুলো কি করে হবে সেগুলো প্রশাসন ব্যবস্থা নেবে, ঠিক আছে। স্যার, আরো একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এবার যেহেতু টেন্টের তালিকা অলরেডি প্রকাশ করে দিয়েছে এবং তাদের হাতে অ্যাডমিট কার্ড রয়েছে, তো তারাও তো মানে অনেকেই বলছে যে তারা পরীক্ষাতে আসবে, পরীক্ষা দেবে। না, তারা পরীক্ষা দিতে পারবেন না, সেটা আমাদের ইন্টারনাল যেভাবে মেকানিজম তাদেরকে কিভাবে ইয়ে করা যাবে সেগুলো ধরনের ব্যবস্থা দেখতে হবে। না, তারা পরীক্ষা দিতে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি থানার অন্তর্গত নগরী অঞ্চলে তালদিহি অঙ্গনারী কেন্দ্রে কর্মরত অবস্থায় থাকা অঙ্গনারী কর্মী ডিম সেদ্ধ করার গরম জল আচমকায় না দেখে ফেলে দেওয়ায় বিপত্তি ঘটে। দেখতে পান ওই জল ওই অঙ্গনারী কেন্দ্রের এক 4 বছরের শিশুর গায়ে গিয়ে লাগে। আহত হয় শিশুটি। তৎক্ষণাৎ ওই কর্মী খবর দেয় ওই 4 বছরের শিশুর বাড়ির লোকজনকে এবং তারপরই তৎপরতায় হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, গরম জল ফেলানোর জন্য এর ফলে এই অঙ্গনারী কেন্দ্রের ওই কর্মীকে অঙ্গনারী কেন্দ্রের ভেতরে তালা বন্ধ করে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ, সকাল 10:30 থেকে প্রায় দুপুর 3টে পর্যন্ত। তারই মধ্যে সিউড়ি থানার পুলিশ উপস্থিত হয়। পুলিশের আশ্বাসে তাকে বন্ধ ঘর থেকে বের করা হয় এবং তাকে তদন্তের জন্য সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন নগরী অঞ্চলের প্রধান সহ আর অনেকেই। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদেরও সেই একই অভিযোগ। শিশুটিকে যখন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কর্মরত অবস্থায় ছিলেন জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক। তিনি ওই শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেন। পাশাপাশি ওই আহত শিশুটির বাবার দাবি, তার মেয়ের সুচিকিৎসা আর ভবিষ্যতে কোনো সমস্যা হলে অঙ্গনারী কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকের আইসিডিএস এর সুপারভাইজার জয়িতা পাল জানান, দেখুন, ঝামেলা বলতে আমাদের নগরীতে তালডিহি বলে যে কেন্দ্রটা আছে, সেখানে হেল্পার ওয়ার্কার দুজনেই কাজের অবস্থায় ছিলেন, কাজ করছিলেন এবং আমাদের একজন আনন্দ পাঠের যিনি পড়াতে যান ওখানে ইসিসিটা দেখেন, উনিও ছিলেন। উনি বেরিয়ে যাওয়ার পর বাচ্চারা সব ছোটাছুটি খেলাধুলো করে, যেরকম বাচ্চাদের স্বভাব জানেন আপনারা, বাচ্চারা খেলাধুলো করবে, ছোটাছুটি করবে, সেন্টারে সেটাই ওরা করছিল। এবং আমাদের যে কর্মী দিদি আছেন উনিও ওনার এক ধরনের আমাদের অফিসিয়াল কিছু কাজ থাকে, তো KYC আপডেট এইসব করার একটা বেনিফিশিয়ারিদের কাজ থাকে, তো সেটা উনি একটু হোম ভিজিট করছিলেন, যেটা আমাদের ওয়ার্কারদের কাজ, হোম ভিজিট করা। সেগুলো করে উনি বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে ওই কাজগুলো করছিলেন। সেন্টারে উনি ছিলেন না, হেল্পার ছিলেন, হেল্পার রান্না করছিলেন এবং হেল্পার রান্নাঘর থেকে যখন হাতে ওই আমাদের খাবারের যে ডিম সেদ্ধ করার যে জল, সেই জলের বাটি নিয়ে যখন বেরোচ্ছিলেন তখন একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতে গিয়ে এসে ওনাকে ধাক্কা দেয়। সেটা উনিও বুঝতে পারেননি এবং বাচ্চাটাও বুঝতে পারেনি। ওনার হাতে গরম জল ছিল, সেই গরম জল থেকে কিছুটা জল ধাক্কা লাগার কারণেই ছিটকে পড়ে এবং সেই বাচ্চাটার গায়ে লাগে। বাচ্চাটার একটু ক্ষতি হয়েছে অবশ্যই, হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় বাচ্চাটার একটু লেগেছে। আমি হসপিটালে গেছিলাম, দেখে এসেছি বাচ্চাটাকে, ডাক্তারের সাথেও কথা বলে এসেছি এবং ব্যাস এইটাই ঘটনা। তারপর সেখানকার গ্রামের, এমনিতে সত্যি কথা বলতে গেলে গ্রামবাসীদের সেরকম কোনো ক্ষোভ নেই, কারণ গ্রামবাসীদের বেশিরভাগই কিন্তু আমাদের কর্মী এবং সহায়িকা দিদির সাথেই আছেন, তারা তাদের প্রতি কোনো অভিযোগ জানাননি। তবে যে বাচ্চাটির লেগেছে সেই বাচ্চাটির পরিবারের যারা, তারা একটা মানে কি বলবো, মানে দোষ দিচ্ছেন এক প্রকার সহায়িকাকে, যে ওনার সাবধান আরও হয়ে কাজ করা উচিত ছিল। সেটা তো আমিও অবশ্যই বলবো যে এতটা অসাবধানতা ওনার করা ঠিক হয়নি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টই আমি যতদূর বুঝছি, আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি বা একজন প্রত্যক্ষদর্শীও ছিলেন ওই গ্রামেরই একজন মহিলা, তার সাথেও যেটুকু কথা বলে বুঝেছি যে এটা একটা অ্যাক্সিডেন্টই। কারণ উনিও হাতে জল নিয়ে যখন বাইরে ফেলার জন্য বেরোচ্ছিলেন, উনি আশেপাশে তাকাননি বা কোনো দিক থেকে কোনো বাচ্চা যে দৌড়ে এসে ওনাকে ধাক্কা দেবে সেটা উনিও বুঝতে পারেননি এবং ওই বাচ্চাটিও বুঝতে পারেননি যে দিদিমণির হাতে গরম জল আছে, ধাক্কা দিলে সেটা গায়ে পড়ে যেতে পারে। বাচ্চাটি এখন তো দেখলাম মোটামুটি ঠিকই আছে, হসপিটালে গিয়েছিলাম।
বাচ্চার নাম কণিকা মুর্মু। বাচ্চার বাড়ির লোক দাবি করছে কি করে? হ্যাঁ, দেখুন এবার বাচ্চার বাড়ির লোক এখন আবেগতাড়িত হয়ে অনেক কথাই বলছে। ওরা তো মানে বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু আমরা তো আর সেই কথাগুলোকে এখন মান্যতা দিতে পারবো না এখনই, যতক্ষণ না ডাক্তারবাবু কিছু বলছেন। আগে আমরা দেখি কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর সেগুলো নিয়ে আমরা আরও ভাববো বা কথা বলবো। হ্যাঁ, এটা ওনারা ঠিক করেননি, সেটা আমাদের পরে আমরা পুলিশি সহায়তা নিয়ে ওনাকে ওখান থেকে বের করে আনতে পেরেছি, কিন্তু এটা ওনারা ঠিক করেননি, কারণ উনিও একজন মহিলা, উনি ওখানে বিগত 12-15 বছর ধরে কাজ করছেন। ওনার এগেনস্টে কোনো অভিযোগ আমরা কখনো পাইনি, এমনকি যারা আগে ওই সেন্টারে কর্মীর দায়িত্বে ছিলেন তারাও বলেছেন ওনার এগেনস্টে কোনো অভিযোগ আমাদের অফিসে অন্তত আমার কাছে অন্তত আসেনি। তাই মানে আমি এই জিনিসটাকে আরও পার্সোনালি একটু খতিয়ে দেখবো যে কী এমন ওনার হলো, বা কেন উনি এতটা অসাবধান হয়ে গেলেন, বা এটা যদি সত্যিই একটা দুর্ঘটনা হয়ে থাকে, দুর্ঘটনার ওপর তো কারো হাত থাকে না ধরুন, কিন্তু একটা ক্ষতি হয়েছে, বাচ্চার যতটুকুই ক্ষতি হোক, বাচ্চার একটু ক্ষতি হলেও সেটা ক্ষতি, বড় ক্ষতি হলেও সেটা আমারই খারাপ লাগছে। আমার যেহেতু বাচ্চাদের নিয়েই কাজ, আমাদের বাচ্চাদেরকে নিয়েই সব কিছু, সেখানে একটা বাচ্চারও যদি কিছু হয়ে যায় সেটা আমাদের সত্যি মানে অনেকটা ভাববার বিষয়। তো এই জিনিসটা নিয়ে আমি দেখছি। গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ আমার অফিসে অন্তত আসেনি, বা কোনো মানে বাড়ির লোকের তরফ থেকেও কোনো অভিযোগ আমার অফিসে আসেনি। তবে ওনারা যেগুলো দাবি করেছেন সেগুলো নিয়ে মোটামুটি ভাবনা চিন্তা করা হচ্ছে। আমি আমার আরও যারা অফিসার আছেন তাদের সাথে আমি কথা বলবো, আমার যিনি উচ্চপদস্থ কর্মকর্তা যিনি রয়েছেন আমার অফিসে তার সাথেও আমি কথা বলছি, তারা এবার যেটা ঠিক করবেন আমি সেটাই। অন্যদিকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বলেন, কোথায় মানে রান্না করলাম, তো রান্না করে এই ডিমটা বাকিটা ছিল, বেশি ভর্তি নয়, বাকিটা ডিমটা ছিল হাতে চূড়ায়, ওটা গরম ছিল, এবারকে ঠান্ডা করে দিয়েছি, ওইটা আবার গরম করার জন্য আমি এবার বাইরে তুলতে আসি ওই সাইডে। তারপরে আমার ওই সাইডে বাচ্চাটা ওর মাকে দেখেছে, আবার দৌড়ে চলে এসছে ওই দরজার সামনে, আর আমিও বাচ্চাদের ধরে দাঁড়িয়ে আছি এরকম করে, ওইখানে আমাকে ধাক্কা মেরেছে, আবার জল দেখতে পেরেছি ওই বাইরে। গরম জলটা কি বাচ্চাটা গায়ে লেগেছে? হ্যাঁ, বেশি গরম, প্রায় 4 বছর হয়। এইখানে বাড়ি তো উঠে দিচ্ছে আমার মেয়েটাকে। হ্যাঁ, গতকাল মানে 10:30 থেকে আমাদের প্রায় 10:30। হ্যাঁ, ওই কাকা। হ্যাঁ, আমি তো জানি না, আমি ইয়ে করছি, করছি, রান্না করছিলাম তখন। আমি বলছি বাচ্চাগুলো এমনি করে লাগাই, তো বাচ্চাগুলো লাগিয়েছে, একটু আবার চলে যায়, কিছু বলে না। আপনার যে এখানকার হেড আছে তাকে কি জানিয়েছেন আপনি? হ্যাঁ, এসছে হেড মানে আমাদের প্রধান এসছে। কোন জায়গাটা হয়েছে? জায়গাটার নাম তালু, 1 নম্বর সেন্টার। আপনার নাম? আপনি কি পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।